আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার তরফ থেকে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই বুধবার আমরা হাজির হয়ে গেলাম ভৌতিকতা অলৌকিকের একটি পর্ব নিয়ে, এবং আজকের পর্বে আপনারা শুনতে পাবেন মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা ভদুয়া জমজম গল্পটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাংলাদেশে দেশি সিগারেট এখন আর কেউ না চিনলেও 70 দশকের গোড়ার দিকে এর রমরমা ব্যবসা ছিল। দেশ স্বাধীন হওয়ার পর চাকরি বাকরির বেহাল দশা, পাওয়াই যায় না। সমাজতন্ত্র হবে না পাকিস্তান আমলে ধনতন্ত্র হয়ে থাকবে, সে ব্যাপারটাও পরিষ্কার না। প্রাইভেট শিল্প কারখানা ধরাধর জাতীয়করণ হচ্ছে, সেখানে রাজনৈতিক গুন্ডাদের রাজত্ব। মগের মুল্লুক এতদিন কথার কথা থাকলেও এখন বেলা 12টা সূর্যের মতো বাস্তব। 1 মণ কাঁচামাল যোগান দিয়ে লেখায় 10 মণ। অফিসারের সাথে আদাআদি বকরা, অর্ধেক শ্রমিক শুয়ে বসে বেতন ভাতা পায়। কাজের মধ্যে দুটোই, ট্রেড ইউনিয়নের মিটিং মিছিল আর ম্যানেজারের বাসভবন ঘেরাও। যা হোক, বিকম পাশ করে বহু কষ্টে আলফা টোবাকোতে কাজ পেলাম। সেলস অফিসারের চাকরি, মাসে বেতন 350 টাকা, অর্থাৎ দিনে প্রায় 110 টাকা। মনে মনে ভাবলাম জমিলা ওহি সেই। আমার কাজ হলো ডেলিভারি ভ্যান নিয়ে এখানে সেখানে মালামাল পৌঁছানো আর ইনভয়েস দিয়ে পেমেন্ট নিয়ে অফিসে জমা দেওয়া। আলফা টোবাকোর প্রোডাকশন অপারেশন ছিল কুষ্টিয়া শহরে, ঢাকার ধানমন্ডিতে হেড অফিস। তখন রমজান মাসের শেষ, 27শে রমজান থেকে ঈদের ছুটিতে যেতে শুরু করেছে কর্মচারীরা। রয়ে গেছে শুধু আমার মতো হিন্দু অফিসাররা। ঈদের আগে পরে মিলিয়ে প্রায় 7 দিন ছুটি। ওদিকে সিগারেটের বিক্রি এই সময়টাতে বেশিই থাকে। যেসব লোক বছরভর পাতার বিড়ি খায়, ঈদ মৌসুমে তারাও শখ করে 2-1 প্যাকেট সিগারেট কিনে। এই হাই ডিমান্ডের সময় বাজারে সিগারেটের সাপ্লাই পর্যাপ্ত থাকলে একে তো দাম বেড়ে যাবে, তার উপর বিক্রি হবে অর্ধেক। ব্যবসা করে নেবে বিদেশি সিগারেট কোম্পানি। এমনিতেই বিদেশি সংস্থারা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী, মার্কেটে দেশি সিগারেট ঢুকতেই দিতে চায় না। বহু কষ্টে বিপণন যাই বা হয়েছে, বাজার সাপ্লাই ম্যানেজমেন্টের কারণে সেটাও যাবে, বিরাট লস। ভ্যান নিয়ে আমাকে প্রথমে যেতে হলো যশোরের কেশবপুরে, এরপর খুলনার দাকব থানা থেকে সারসা নদী পেরিয়ে ভদ্রার ওপারে বানিসান্তায়। প্রথম দিকে 1.5 টন ট্রাকে কার্টন বোঝাই করে আনলেও খুলনায় আসার পর ট্রাক বাদ দিতে হলো। 1, অত মালামালের চাহিদা নেই। 2, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। যত্রতত্র নদী নালা ব্রিজ বলতে বড় দুটো নৌকা একসাথে বেঁধে তার উপর বাঁশের পাটাতন। হালকা যানবাহনে শুধু পার হতে পারে। অটোর পেছনে সিট ফেলে দিয়ে লোহার হালকা পাত দিয়ে কাভার্ড ভ্যান টাইপ বানানো হয়েছে। সেখানে 20x20 ইঞ্চি সাইজের 16 কার্টন সিগারেট। এক চিলতে সিটের বাঁ পাশে ড্রাইভারের সাথে আমার বসার জায়গা। 2 দিন হলো বেরিয়েছে, স্নান নেই ঠিক মতো, খাওয়াও নেই। রোজা রমজানের সময় বলে কথা, বাজে বোর্ডিংয়ে শোয়া, কমন বাথরুম, আশপাশের রুমে ফরিয়া দালাল টাইপের লোক আর বাস ট্রাক ড্রাইভারদের দেদারসে গাঁজা মদ খাওয়া, আর তার সাথে 3 তাসের লো স্টটিকের ফ্ল্যাশ লাইট। খিস্তি খেয়েও অতিরিক্ত সস্তা মদ খেয়ে ওয়াক ওয়াক বমির শব্দ। সারা রাত নিষিদ্ধ পল্লীর মেয়েদের আনাবানা। আইন শৃঙ্খলা বলে দেশে আদৌ কিছু আছে কিনা কে জানে। স্বাধীনতার সুফল সব এরাই ভোগ করছে। ভেবেছিলাম বানিসান্তায় মাল ডেলিভারি হয়ে গেলেই ফিরতি পথ ধরব। ঈদের দিন যানবাহন থাকে না। খুলনা থেকে গোয়ালন্দ আপ একটা লোকাল ট্রেন যাওয়ার কথা। সকাল 10টা ছেড়ে কুষ্টিয়া পৌঁছবে দুপুর 3টায়। যেভাবেই হোক ধরতে হবে ওই ট্রেন, ফেল হলে আটকে থাকতে হবে 24 ঘন্টা। ওদিকে হোটেলের বোর্ডিং খোলা নাও থাকতে পারে। আমার কাছে ট্রাভেল ব্যাগের ভেতর কাপড় চোপড় ছাড়াও সিগারেট বেচার টাকা আছে। ব্যাংক বন্ধ থাকায় জমা দিতে পারিনি। টাকা ছিনতাইয়ের ভয়ে কাহিল হয়ে আছে। তার উপর স্টেশনে যদি 24 ঘন্টা কাটাতে হয়, তাহলে দেখতে হবে না, জানমাল দুটোই যাবে। যা হোক, দাকব থানায় ডেলিভারি দেওয়ার পর থেকে গেল আরো 8 কার্টন সিগারেট। এই বাড়তি মাল কুষ্টিয়ায় বয়ে নিয়ে যাওয়া বর্তমান অবস্থায় এক অসম্ভব ব্যাপার।
যে ট্রাকে এনেছি খুলনা শহরে, যদি সেই ট্রাকে মাল তুলতেও পারি, ড্রাইভার পাবো না। ওটা খুলনার গাড়ি, সাতক্ষীরা না কোথায় জানি ড্রাইভারের বাড়ি। ওটায় মাল তুলে দিয়ে নিজেও গায়ে ফিরে গেছে সে। আসবে ঈদের 3 দিন পর। মাঝখান থেকে ফেসে গেলাম আমি। সিগারেট এক ভয়ানক বিষাক্ত জিনিস, ধীরে ধীরে মানুষ খুন করে, কিন্তু এই 8 কার্টন সিগারেট আমাকে মেরে দিল একদিনেই। স্থানীয় ডিলারকে বললাম, ভাই 8 কার্টন মাত্র মাল, এই গন্ধমাদন কতদিন বয়ে বেড়াবো, আপনি রেখে দেন না। আরে না ভাই, হাতে টাকা থাকলে তো রাখবো। সিগারেট ছাড়াও আর অনেক জিনিস বেচা হয় এই দোকান থেকে। গ্রামগঞ্জের মুদির দোকানিরা তেল, সাবান, স্নো পাউডার, সুজি, সেমাই সব বাকিতে নেয়। ঈদের সময় নিয়ে গেছে প্রচুর, বেচাকেনা করে তারপর শোধ। বাকিতে যদি দেন তো রাখতে পারি। কিভাবে বাকিতে আপনাকে সিগারেট দিই ভাই? বাকিতে তো সিগারেট দিতে পারবো না, কোম্পানি পলিসি। দেখেন না কুড়িয়ে বাড়িয়ে কিছু ক্যাশ জোগাড় করতে পারেন কিনা। না ভাই, হচ্ছে না। ঈদ বলে কথা, সামনে যে কয়টা টাকা আছে ঈদের কেনাকাটা করতেই বেরিয়ে যাবে। বুঝিনি তো, বছরের একটাই ঈদ, পরিবারের সবাই আশা করে থাকে। না দাদা, সাহায্য করতে পারছি না। ও তাহলে একটা বুদ্ধি বাতলে দেন ভাই, বড় উপকার হয়। বুদ্ধি? তাই এক কাজ করতে পারেন, এখান থেকে মাইল 20 দূরে পীতাম্বর বলে একটা গঞ্জের মতো আছে, দুর্গম এলাকা। শুনেছি ওখানে সিগারেটের ভালো চাহিদা আছে, একবার গিয়ে দেখতে পারেন। কি বললেন, পীতাম্বর? তা না হয় গেলাম, কিন্তু বেলাবেলি ফিরতে পারবো তো? আরে কি যে বলেন, অবশ্যই ফিরতে পারবেন। রাস্তা কাঁচা হলেও কাদা পাক নেই, শুকনোর সময় তো বেশি সময় লাগবে না। আচ্ছা, তো যেতে কতক্ষণ লাগবে? যেতে অটো নিয়ে যাবেন তো? তা ধরুন মেরে কেটে 2 ঘন্টা। রাস্তা একটু খারাপ, এই জন্য 2 ঘন্টা বললাম। 2 ঘন্টা? আচ্ছা, এখন বাজে 12টা, বিকেল 5টার মধ্যে ফিরতে পারবো তো? অবশ্যই পারবেন, মাল বিক্রি হতে যতক্ষণ সমস্যা হবে না। অটো ড্রাইভারকে নিয়ে রওনা হলাম। দুপাশে গভীর করে কাটা বেলে মাটির রাস্তা, গরু মহিষের গাড়ি চলা ফল, মাঝের মাটি শক্তপোক্ত সমতল। কার্তিক মাস চলছে, বৃষ্টি বাদল নেই, এই জন্যই রক্ষে। ঝড় জলের ভেতরে রাস্তায় যাতায়াত দুষ্কর হতো। দূরে দূরে আড়াআড়ি রাস্তা ক্রস করেছে চওড়া খাল। ভাগ্য ভালো খালের উপর পাকা কালভার্ট আছে, না থাকলে যাওয়াই যেত না। মাঝের সমতল মাটির উপর দিয়ে পেছনের পেল্লাই ক্যারিয়ার লাগানো সাইকেল চলছে, ওখানে প্যাসেঞ্জার বসা। এই পরিবহনকে এখানে বলে হেলিকপ্টার। রাস্তার দুদিকে ধুধু জলাভূমি, মাঝে মাঝে দ্বীপের মতো জায়গা ঘন হয়ে জন্মেছে বাইন, হাড়গুজা আর কাঁকড়া গাছ। এমন নীরব এলাকা ফড়িং উঠলেও শোনা যাবে। শুধু স্কুটারে 2 স্ট্রোক ইঞ্জিনে বিশ্রী খটার খটার শব্দ, ফুয়েল ট্যাঙ্কে তেল মোবিল একসাথে ঢালার কারণে। চোখে জ্বালা ধরিয়ে দেওয়া ঝুলে ভরা কালো ধোয়া, তাও বাতাস উল্টো দিকে থেকে বইছে, না হলে এই ধোয়াতেই চোখের জল নাকের জল এক হতো। আকাশে শরতের পেঁজা পেঁজা তুলো মেঘ, লোকে চোখেই পড়ল না। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ড্রাইভারের সাথে আলাপ শুরু করলাম। ও ভাই, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম পলান। পলান আবার কি নাম? হেসে সে বলল, ছোটবেলা থেকে পালিয়ে যেতাম তো, ওই জন্য নাম হয়েছে পলান। ও আচ্ছা, তো তা পলান তোমার বাড়ি কোথায়? এই তো খুলনার কালীঘাটে, তবে আমার বাবা এখানকারই লোক। এখানকার মানে? ও মানে পীতাম্বরের কাছে কোথায় যেন একটা এলাকা ছিল, সেখানে থাকতো। তবে সে অনেক আগের কথা, আমার জন্মের পরই মা তো খুলনায় চলে যায়। বাবা জাননি? না স্যার, বাবা মারা গেলে তারপর মাকে একাই যেতে হয়, তখন আমি খুবই ছোট। ও আচ্ছা, তো এরপর আর আসেনি কখনো? এই প্রথমবার এলাম এখানে। স্কুটার নিয়ে খুলনা থেকে থানাগুলোতে শুধু গিয়েছি, এর বাইরে কখনোই যাওয়া হয়নি। কিন্তু তোমার বাবা মারা গেলেন কিভাবে? বয়স তো মনে হয় বেশি ছিল না। স্যার, সে এক লম্বা কাহিনী, মা মুখে শোনা। সে মাও আজ দুনিয়ায় নেই স্যার। আহারে, এত বড় দুঃখের কথা পলান।
কিভাবে মারা গেলেন তোমার মা? পরীক্ষা রোগে স্যার, চিকিৎসার মেলা খরচ, ওষুধপত্র দিতে পারলাম না, মাটা ধুকে ধুকে মরে গেল। আর বাবা? ও স্যার, ওইটা তো আরো বিশাল বড় লম্বা কাহিনী। কি হয়েছিল? আমার বাবা ছিল সিধু বাওয়ালি। সুন্দরবন থেকে কাঠ কেটে নদীতে ভাসিয়ে এনে বিক্রি করত। সুন্দরবনে নানা রকমের বিষাক্ত বিছার বাস, বুঝলেন? একবার কামড়ালে সে বাঁচা দেয়। মরা গাছের খোলে থাকে এরা। বাওয়ালিরা শুকনো গাছ কাটার সময় যতই সাবধান হোক, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটবেই। বাবা দুর্ভাগ্য যে তাকে সোনা বিছা কামড়ায়, মরেই যেত। তবে তাড়াতাড়ি বিষ কাটানি গাছগাছার রস দিয়ে সঙ্গের বাওয়ালিরা তাকে চিকিৎসা করে দিয়েছিল। প্রাণে বেঁচে গেল ঠিকই, কিন্তু পা দুটো আড়ষ্ট হয়ে গেল। গাছ কাটার তাগাদা আর শরীরে রইল না। বাড়ি ফিরে খেয়ে না খেয়ে দিন কাটাতে লাগলো তার। মন্দের ভালো যে তখনও বাবা বিয়ে করেননি। একটা মাত্র পেট, খালে বিলে মাছ টাছ ধরে কোনো রকমে চলে যায়। তখন পাকিস্তান আমল স্যার, শুনেছি ভীষণ সাইক্লোন হয় এখানে, লাখের উপর লোক মারা যায়। দুর্গম এলাকা, রাস্তাঘাট নেই বললেই চলে। জলোচ্ছ্বাসে যত লোক তলিয়ে গেল, তার থেকে ঢের বেশি মূল্যের ঝড়ের পর না খেতে পেয়ে মানুষ মরল। হেলিকপ্টার, সিবলিং এসব দিয়ে এখানে সেখানে খাবার দাবার ফেলা হলো কিছু, কিন্তু তার অর্ধেক ডুবে গেল কাদা, বাকিটা পুরো লোকালয়ের বাইরে। উপকার তেমন কিছুই হলো না। এরপর সরকার সিদ্ধান্ত নিল যে রাস্তাঘাটে উন্নয়ন করবে। দাকব থেকে পীতাম্বর অব্দি পাকা রাস্তা হবে। টেন্ডারের কাজ পেলেন আগা ইউসুফ সাহেব। কি বলো? আমাদের কোম্পানির চেয়ারম্যান আগা ইউসুফ সাহেব? হ্যাঁ স্যার, উনি। বাবা মারা যাওয়ার পর আমি কিছুটা বড় হলে মা ওর কাছে আমাকে নিয়ে যান। তখন ওই সাহেবের খুলনার বাংলায় 5 মাস খাটতাম। বড় হলে পরে এই অটো চালানো চাকরি পেয়েছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন আসল কাহিনী বলো তো, টেন্ডারের পর কি হয়েছিল? টেন্ডার পাওয়ার পর সব থেকে বড় সমস্যা হলো খুলনা থেকে ইট বয়ে আনা। রাস্তা তো নেই, তো ট্রাক আসবে কিভাবে? এখানে সেখানে নদী নালার কথা বাদে দিলাম, তাছাড়া দূরও কম না। পরিবহনের খরচ এটার দামের চেয়ে 2 গুণ বেশি। এবার আগা ইউসুফ সাহেব হচ্ছেন পাকিস্তান আর্মির রিটায়ার্ড ক্যাপ্টেন, সহজে হাল ছাড়া পাঠু নন। তিনি তখন বান্তিশা আর পীতাম্বরের মাঝে বড় সড় একটা ইট ভাটা করলেন। উঁচু জায়গার ওদিকে একটু কম, তারপরও মূল রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ঢিবির মতো জংলা একটা জায়গায় বেছে সেখানে তৈরি হলো কাঁচা ইট শুকানোর চাকাল। একদিকে অফিস, খুলনা যশোর থেকে আনা শ্রমিকদের ব্যারাক, আর মশারি টানা কাদা মাখানো মেশিনের সারি। বানানো হলো ভাটা থেকে মূল রাস্তা অবধি সংযোগ সড়ক। ভাটার পেছন দিক থেকে মাটি কেটে মূল রাস্তা অবধি সংযোগ সড়ক পাহাড়ের মতন করে দাঁড় করানো হলো। 20 মাইলের বেশি রাস্তা, তার উপরে ছোট বড় খান পজিশে কালভার্ট। লাখ লাখ ইটের প্রয়োজন। রাত দিন খাটতে লাগলো 150 শ্রমিক, তৈরি হতে লাগলো ইট। প্রথমে শুরু হলো কালভার্ট নির্মাণ। এই যে এই কালভার্ট গুলো দেখছেন, এগুলো সেই সময় তৈরি। মাটি কেটে নেওয়ার ফলে তৈরি হয় পেল্লায় পুকুর। কিন্তু হঠাৎ করে কে জানে কেন কাজ বন্ধ হয়ে গেল। ফান্ড নেই নাকি, বিদায় হলো একের পর এক সব শ্রমিক, ফোরম্যান, ম্যানেজার, শুধু রয়ে গেল বাবা। ইট ভাটা যন্ত্রপাতি আর হাজার হাজার ইট পাহারা দেওয়াই তার কাজ। 10 মাইলের ভেতর জনমাশের কোনো চিহ্ন পর্যন্ত নেই। বিশাল নির্জন এলাকায় সম্পন্ন তিনি একা। 3 বেলা রান্না করে খাওয়া আর ভাটার ভেতর 2টা চক্কর দেওয়া, ব্যাস এই তার কাজ। সময় কাটতে চায় না। এই সময়ে মায়ের সাথে বাবার বিয়ে হয়। এর আগে মায়ের বিয়ে হয়েছিল একটা ছেলের সাথে। লোকে বলতো ভীম চারাল, বেটে খাটো লোক, তবে পেটানো চেহারা আর দারুণ কর্মঠ। নদী নালা থেকে মাছও ভালোই ধরতে পারত। শুকনো মৌসুমে যেত সাগরে, হিরন পয়েন্ট অবধি। 70 সালে এক ভয়ঙ্কর সাইক্লোনে ওই এলাকার লাখ লাখ মানুষ মারা পড়ল। রেডিও নেই, আবহাওয়া সাবধানবাণী নেই। ভীম চারালের নৌকা ঝড়ের কবলে পড়ে কোথায় গেল কোনো খবরই পাওয়া গেল না। এদিকে মা একা হয়ে পড়লেন, ওদিকে বাবাও একা। পীতাম্বর বাজার একটা ছোট্ট হোটেলে কাজ নিয়েছিল মা, ওখানেই বাবার সাথে আলাপ। পরে মালিকের সহায়তায় বিয়েটা হয়।
আমার বাবার নাম সিধু হলেও বাবা জাতে মুসলমান। ডোম চালালদের ভেতরে জাতপাতে তেমন মানামানি নেই। আচ্ছার বিয়ে হচ্ছে বিধবাদের। মা তখন একটা আশ্রয় দরকার, আর বাবার প্রয়োজন একজন সঙ্গী। তো যাই হোক, বিয়ের পর সময় ভালোই কাটতে লাগলো বাবার। খায় দায়, ভান্ডারে পুকুরে মাছ ধরে, ইট কাটার সমান চাতালের একদিকে সবজি চাষ করে। তখন আষাঢ় মাস, মা তখন 6 মাসের গর্ভবতী। হঠাৎ শুরু হলো তুমুল বৃষ্টি। চলো টানা 7 দিন। পুকুরের সবজি ক্ষেত সব ভেসে গেল। তারপর এক রাতের বৃষ্টি থামলো। ঝকঝকে সকালে ভাটায় ঘুরতে গিয়ে বাবা দেখলো ইট বানানোর জন্য পুকুর কেটে পাহাড়ের মতো মাটির ডাইন যেখানে করা হয়েছিল, একেবারে চুরো থেকে সেটা ধসে গেছে। ডাইনের যে অর্ধেকটি এখনো টিকে আছে, সেটা ঢালের ঠিক মাঝ বরাবর। ছোট্টটা কালো পাথরের মতো কিনা যেন। পুকুরের তলদেশ থেকে মাটি কেটে আনার সময় কোদালের চাপে চায়ের সাথে উঠে এসেছে, চাপা পড়েছে ডাইনির ভিতর। মাটির অনেক গভীর থেকে উঠে এসেছে ওটা। বাঁশের লগি দিয়ে পাথরটা ঢাল থেকে আলগা করে মাটিতে ফেললো বাবা। হাতে নিয়ে দেখলো একটা ছোট্টই ব্যাটারি টর্চ লাইটে রাখা। বুঝলেন, শেরখানেক ওজন হবে, মসলিন গা। তবে এখানে সেখানে কাদা লেগে থাকায় পুরোপুরি বোঝা যাচ্ছে না পাথরটা আসলে কি। কাছেই ছোট একটা গর্তে বৃষ্টির জল জমেছে। সে জলে ভালো করে পাথরটা ধুলো বাবা। একটা মাঝবয়সী মহিলার ছবি নিখুঁত ভাবে খোদাই করা ওটাতে। বুক আর পেটের কাছাকাছি একটু মোটা ধরনের, মাথার উপর ইয়া লম্বা মুকুটের মতো কি একটা। তার মানে হলো মুকুটের উপরের দিকটা চর হতে হতে ফেটে গিয়ে চিত্রে গেছে। ছেত্রানো অংশগুলো দেখতে অনেকটা সাপের ফনার মতো। মূর্তিটার পরনে কোনো কাপড় নেই, হাতে মোটা মোটা বালা, মোটা পেটে গভীর একটা নাভিও আছে। কোমরের নিচ থেকে ক্রমশ শুরু হয়ে গেছে ওই ধরনের একটা উল্টো করে ধরা লম্বা লাভের মতো। পায়ের পাতা নেই, কালো পাথরের মূর্তি। ভেজা মাটির ভেতরে পড়ে থেকে থেকে ঠান্ডায় হিম হওয়ার কথা, অথচ বাবার মনে হলো ওটা বেশ গরম। আর সেই গরম যেন ক্রমেই বাড়ছে। 2-3টা কচুর পাতা ছিঁড়ে পাথরটা পেঁচিয়ে নিয়ে শ্রমিকদের ব্যারাকের কাছে পুকুর পাড়ে গেল বাবা। হাত পা ধুয়ে ঘরে ফিরবে, পুকুরে নামতে যাবে, এমন সময় নরম বুসবুসে কাদায় পা পিছলে খেলো এক আছাড়। হাত থেকে ছুটে গেল সেই খোদাই করা পাথরটা। ঝপ করে পড়লো সে পুকুরে চলে। পাথর তো গেছেই, দেখে পিঠে ব্যথায় বাবা কাহিল। কোনো রকম ল্যাংচাতে ল্যাংচাতে বাড়ি ফিরল। তারপর সোজা বিছানায়। 3 দিন পড়লো ওইভাবেই। উঠতে পারে না। রোজ গরম সর্ষে তেলের রসুনের রস মাখিয়ে পিঠে মালিশ করতে লাগলো মা। যেই হাতে মূর্তি ধরেছিল সেই হাতের তালুটা কালচে হয়ে গেছে, যেন পুরো তালু জুড়ে কালো ছিটে পড়েছে। ওদিকে সংসারের চাল ডাল বাড়ন্ত, ফুরিয়ে গেছে কেরোসিন। রাতে হেরিকেন চালানোই দুষ্কর। অজ্ঞতা মাকেই যেতে হলো পীতাম্বরের বাজারে। সকালবেলা বাবাকে পান্তা ভাত খাইয়ে মা রওনা হলো। প্রায় 10 মাইল রাস্তা হেঁটে যাওয়া। এই হেঁটে যাওয়া হেঁটে আসা, দিন কাবার হয়ে যাওয়ার কথা। ওদিকে আষাঢ় মাসে গরম মারাত্মক। মা 6 মাসে পোয়াতি। পথে কিছু না হলেও 2-3 বার চিরুতে হয়। যাওয়া যদিও একরকম, ফিরে হবে ভীষণ কঠিন। একেবারে ন্যাড়া ঢ্যাং ঢ্যাঙে রাস্তা, দুপাশেও নিচু জোয়ালা। রাস্তার ধারে বড় কোনো গাছ নেই। বট পাকুড়ের তলায় বসে একটু জিরাবে সেই উপায় কোথায়। যাই হোক, উপরওয়ালাকে স্মরণ করে মা যাত্রা করলো। বাবা পড়ে রইল। এদিকে সন্ধ্যার আগে বাবার জোরে পায়খানা পেল, না গেলেই নয়। এতদিন মা ধরে ধরে বাইরে নিয়ে যেত, এখন যা করা তো তাকেই করতে হবে। কোনোভাবে ওই বুক পেটে হেঁটে পুকুরের ধারে গেল। কিন্তু পাড়ের দিকে মুখ করে বসতে যাবে এমন সময় প্রচন্ড আলোড়ন তৈরি হলো জলের ভেতর। মনে হলো পুকুরের তলা থেকে উঠে আসছে দানবের মতো বিশাল কিছু একটা। পুকুরের জলের ঢেউ ফেটে উঠছে একেবারে। এই ঢেউয়ের আকার যেন একজন মানুষের সমান। এমন অবস্থায় পারবে কিছুতেই উঠতে পারত না বাবা। সাগরের ঢেউয়ের মতো প্রকাণ্ড ঢেউ একেবারে খড়কুটো মতো তাকে উড়িয়ে এনে পারে ফেলল। ঘটনাটা কি সেটা দেখার জন্য শরীরের শেষ শক্তিটুকু খরচ করে বাবা উপর হলো।
চিত হয়ে শুয়ে সিঁদুর রাঙা আকাশের দিকে তাকালো। দেখলো ধূসর রঙের হালকা মেঘের গায়ে লেগে আছে শীত পাথরের মতো সাদা ধবধবে একটা মুখ। সে মুখের নাক প্রায় নেই বললেই চলে। গালের দুপাশে ল্যাপটানো, ঢেউ খেলানো ঘন কালো গোছা পাপড়িহীন গোল গোল চোখের কোণে স্বচ্ছ পর্দা। চোখের মনির রং সবজিটে, মাথার উপরে চুলের গোছা বেরিয়েছে, তাতে যেন অগণিত সাপের ফোনা। খুব ধীরে ধীরে ডানে বায়ে তুলছে ফোনাগুলো। কাঁধ বেয়ে নেমে এসে সামনে পুরোটা ঢেকে ফেলেছে চোখ। কোমরের নিচে অতিকায় তাল গাছের মতো বড় বড় আশে ভরা ধরের বাকি অংশ জলের নিচে। হতভম্ব হয়ে কিছুক্ষণ বিভীষিকার দিকে চেয়ে রইলেন বাবা। এবার ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে মাকে খুঁজলেন। নেই, কোথাও নেই। হঠাৎ গরম বাতাসের ঝাপটা মুখে লাগতেই আবারও উপরে তাকালো বাবা। দেখলো ধীরে ধীরে বড় হচ্ছে প্রখণ্ড মুখ, ঢ্যাবড়ানো নাকের নিচে মোটা মোটা কালো ঠোঁট, ভেতরে বোয়াল মাছের দাঁতের মতন ধারালো দাঁতের শাড়ি। মুখের হা বড় হচ্ছেই তো হচ্ছে। শেষমেশ এমন বড় হলো যে হরিহর মহাজনের কালবৈশাখী ঝড়ের চাল উড়ে যাওয়া ধানের গোলার মতো। ওদিকে আকাশের বুক থেকে ক্রমেই মাটির দিকে নামছে মুখের হা। মাটিতে ছিট্রে পড়ে থাকা আধমরা বাবার কাছে এসে থামলো ওটা। ভেতর থেকে বেরিয়ে এলো 10 ফুটি চিরাজীব। লক লক করছে তখন দক্ষিণে হাওয়ায়। চিরে যাওয়া জীব প্রান্ত থেকে টপ টপ করে ঝরে পড়ছে স্বচ্ছ লালা। মাটিতে যেখানে লালা পড়ছে বিষাক্ত সব সোনা বিছে জন্ম নিচ্ছে সেখান থেকে। স্ট্যাক করে রাখার মতো লাখ লাখ কিটের গাদার দিকে দৌড়ে পালাচ্ছে ওগুলো। ভাটার মতন জ্বলতে থাকা সূর্যটির চোখের মনির দিকে বাবা তাকালেন। সেখানে ঝরে পড়ছে অস্বাভাবিক ঘৃণা, প্রতিহিংসা, ক্রোধ আর নিষ্ঠুরতা। এই দুনিয়া মানুষের ভেতরে এই জিনিস থাকে না। চেনা জগতের বাইরের কোনো এক অচেনা নরকে তৈরি হয় এই ধরনের ভয়ানক নিষ্ঠুরতা। দুহাত একসাথে করজোড় করে ক্ষমার চেষ্টা করে চাইলেন বাবা, কিন্তু গায়ে সে শক্তিটুকু নেই। বাবার কোনো শক্তি নেই। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ওই চিরাজীব আর বড় বড় দাঁতের দিকে। ঠিক এমন সময় প্রকাণ্ড একটা নিঃশ্বাস বেরিয়ে এলো হায়ের ভেতর থেকে। ভটকার আষ্টে গন্ধের এক উষ্ণ হাওয়া বয়ে গেল বাবার চিত হয়ে পড়ে থাকা শরীরের উপর দিয়ে। তার মনে হলো তার নাড়ি ভুড়ি সব উল্টে বেরিয়ে আসবে। কলেজটা যেন বিষাক্ত হয়ে গেছে। কতক্ষণ ওভাবে পড়েছিল বাবা কে জানে। সন্ধে মিলিয়ে যাওয়ার অনেক পর বহু কষ্টে মা যখন ভাটায় পৌঁছালো তখন বাবার জ্ঞান নেই। কূপের আলোয় ভেজা মাটিতে ছেড়ানো ডাল ধরে বাবাকে শেষ পর্যন্ত পুকুর পাড়ে খুঁজে পেল মা। গায়ে কোনো কাপড় চোপড় নেই। স্যার, আমরা কিন্তু পিতাম্বর এসে গেছি। ও তাই নাকি? পলানের গল্প শুনে এমন মশগুল ছিলাম, কখন যে পৌঁছে গিয়েছি খেয়ালই করিনি। ভালো অভিনেতা হতে পারত এই ছেলে। কথা বলায় আর্ট আছে। প্রকাণ্ড এক বট গাছের নিচে দুভাগ হয়ে গেছে বেলে মাটির রাস্তা। এরই দুপাশে সারি সারি কালো টিনের ছাউনি দেওয়া দোকানপাট। দোকানে সারি ছাড়িয়ে খোলা একটা ঝকঝকে মাটির ছাতার। সেখানে ফুট খানেক উঁচু সারি সারি মাটির ভিত, অসংখ্য বাঁশের খুঁটি পোতা, তার উপর গোল পাতার ছাউনি। রোববার হাট বসে ওখানটায়। বড় বড় কিছু দোকানও আছে হাটের পেছন দিকটাতে। অনেক দূরে ছোট ছোট গাছ চোখে পড়ে। সব ঘরেরই চাটাইয়ের বেড়া, গোলপাতার ছাউনি। বাঁশ আর গোলপাতাই বাঁচিয়ে রেখেছে ওদের। বেশ কিছু চায়ের দোকানে মাঝবয়সী লোকেরা বসে চা বেরি খাচ্ছে। প্রায় সবাইরই পরনে সাদা ধুতি, খালি গা। সব থেকে বড় মুদির দোকানটার মালিক তিনকুরি বাবু, তার কাছেই গেলাম। পরনে ধুতি, খালি গায়ে পড়তে, মাথায় কাঁচা পাকা কদম ছাট চুল, ফর্সা নাদুস নুদুস চেহারা, পান চিবুতে চিবুতে তাল পাখা নাড়ছেন। দুপুর গড়িয়ে গেছে, সম্ভবত খাওয়া দাওয়া সেরেছেন এই মাত্র। বললাম, বাবু ভালো আছেন? আপনি কে? আগে সুব্রত চক্রবর্তী, টোবাকো কোম্পানি থেকে আসছি। ও তাই, এখানে কোম্পানির লোক তো কেউ আসে না। আপনি আসলেন যে, কি ব্যাপার?
আগে আমাদের 16 কার্টন সিগারেট নিয়ে বাণীশান্ত এসেছিলাম। ওখানে সব ডেলিভারি হওয়ার কথা, কিন্তু মহাজনের কাছে এখন অত ক্যাশ টাকা নাই। কইলেন আপনাদের এখানে এসে দেখার জন্য। এদিকে নাকি সিগারেটের বেশ চাহিদা আছে। তা কয় কার্টন আছে আপনার কাছে? 8 কার্টন। মোট কত প্যাকেট? 320 প্যাকেট সিগারেট। আর দাম? 2 টাকা প্যাকেট হিসেবে 640 টাকা। আরে ওটা তো খুচরা মূল্য, পাইকারি রেট কত বলেন? ডিলারদের জন্য প্রতি প্যাকেট 1 টাকা 80 পয়সা। দোকানদারের কাছে বেচবেন 1 টাকা 90, ক্রেতারা দেবে প্যাকেট প্রতি 2 টাকা। ওখানে দোকানদারের 10 টাকা 10 পয়সা, আরো বেশিতে বেচতে পারে, সেটা তার লাভ। এদিকে বিলেতি কোম্পানির সিগারেট, যাকে লোকে বলে বক্স সিগারেট, তার চাহিদা বেশি জানেন। আমাদের সিগারেটও কিন্তু চালু সিগারেট। শহরের ওদিকে তো খুব বেশি চলে। দামও বিদেশি সিগারেটের চেয়ে কম, লুজ 20 পয়সা করে, বিদেশি 4 আনা। তাছাড়া বিদেশি সিগারেট পার প্যাকেটে ডিলারদের দেয় মাত্র 5 পয়সা, আমরা দিই 10। ওইটা ওদের সিগারেটের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, লোকেদের বিশ্বাস আছে। কোয়ালিটি আমাদের সিগারেটেরও খারাপ না, দেশি কোম্পানি, তাই কদর কম। বাজারে আমাদের কিং সাইজ সিগারেটের খুব সুনাম। ওটা শুধু বড় শহরেই বিক্রি হয়, দাম একটু বেশি। এই জন্যই এত সিগারেট আমরা একসাথে নিই না, বেশি দিন রাখাও যায় না, ড্যাম হয়ে যায়, ক্যাশটা আটকে পড়ে। দাম কিছুটা কমে যদি দেন তো নিতে পারি। আমার মনে হলো এ বিরাট ঘোরের মাল, আমাকে বেকারদের পেয়ে কম দামে দাম মারার চেষ্টা করছে। ভেবেছে এতদূর বয়ে এনে যখন এসেছি, যেভাবে হোক বেঁচে দিয়ে ফিরে যেতে চাইছি। তবে হিসেবে ভুল করেছে এই বেটা। গরু নিয়ে কোরবানি হাটে যায়নি, যে দামেই হোক বেঁচে তারপর ঘরে ফিরতে হবে এমন তো না। সব গ্রাম্য মহাজনদের ভালো করে চেনা আছে আমার, কিনতে না চাইলে এতক্ষণ ধরে বসিয়ে রাখতো না। তাছাড়া ভালোভাবে না জানা থাকলে বাণীশান্তর মহাজন ভ্যান দিয়ে আমাকে এত দূর তো পাঠাতো না। আসল ঝুঁকিটাই বা নিতেই হবে, হয় ছক্কা না হয় ফক্কা। বললাম, ওটি হবে না বাবু, পাকা রেট বেঁধে দিয়েছে কোম্পানি। নির্দিষ্ট দামে ক্যাশ টাকায় মাল বিক্রি না হলে সোজা ডিপোটে ফেরত যাবে। যদি ন্যায্য রেট দিয়ে কিনতে চান তো নেন, না হলে বেলাবেলি ফেরত যাব। হাটবার হলে গ্রাম্য মুদির দোকানদারের কাছে বিক্রির চেষ্টা নিতাম, কিন্তু আজ তো আর হাটবার না, আজ মঙ্গলবার। এই কারণে এখানে থেকে আর সময় নষ্ট করতে চাই না। তাছাড়া সামনে ঈদের লম্বা ছুটিও আছে। যাই হোক, আপনার সাথে আলাপ করে ভালোই লাগলো। আরে 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 বসেন বসেন বসেন, উঠেন কোথায়? বাণীশান্তর বাহার ব্যাপারীর কাছ থেকে আসছেন তো আপনি? হ্যাঁ, বাহার ব্যাপারী আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বড় পরিচিত মানুষ, বড় ব্যবসায়ী। আপনাকে যখন এতদূর পাঠিয়েছে তখন ফেরাই কি করে? আচ্ছা দেন, মাল কি আছে দেন, তবে এরপর আগে থেকে বলে আসবেন। 3 সাহার দোকানে মাল ডেলিভারি দিয়ে ক্যাশ বুঝে নিতে দেরি হলো না। ভিনদেশি লোক বলে ময়রার দোকান থেকে দই চিড়ে আর রসগোল্লা এনে খাওয়ালো মহাজন। ফিরতি পথ যখন ধরলাম তখন রাশিয়ার তৈরি দম দেওয়া ক্যামি রিস্ট ওয়াচ বলছে বেলা 4:45। পরাণকে বললাম, জলদি কর পরাণ, রাত 10টার ভেতর খুলনায় পৌঁছাতে হবে। সন্ধ্যের পর নদী পার হওয়ার জন্য পাটাতনওয়ালা বড় নৌকাগুলো খাটা থাকলেই হয়। এখন ঈদের মৌসুম, বহু লোক ঘরে ফিরেছে, এই একটাই জিনিসই ভরসা এখন। অনেক রাত অব্দি নৌকা চলার কথা। চল চল চল। মাল ডেলিভারি দেওয়ার পর কিছুটা হালকা হয়েছে অটোটা। আকাশে হালকা মেঘ জমতে শুরু করেছে। কাঁচা রাস্তায় বৃষ্টি বাদল হলে যা হয়। পাকা রাস্তা অবধি যাওয়ার সময়টুকু খুবই দরকার। বিকেলে পরন্ত আলোয় উড়িয়ে নিয়ে চলল পলান। কিছু দূর যাওয়ার পর মনে পড়লো পলানের বাবার গল্পটা পুরোপুরি শোনা হয়নি এখনো। পলানকে বললাম, পলান, গল্পটা এখনো শেষ করলে না। তোমার বাবাকে পুকুরের ধারে তোমার মা খুঁজে পেলো, তারপর কি হলো বলো তো? ও হ্যাঁ, যেটা বলছিলাম, হাতে কুপি নিয়ে মা দেখলো চোখ উল্টে চিত হয়ে পড়ে আছে বাবা। প্রথমে ভাবলো যে মরেই গেছে, কিন্তু তারপরে হাঁটু গেড়ে বসে বুকে হাত দেখে বুঝতে পারলো এখনো নিঃশ্বাস পড়ছে তার। তবে শরীর পুরো ঠান্ডা হয়ে আসছে, দাঁতও লেগে গেছে। কিভাবে যে বাবাকে টেনে ঘরে এনেছিল মা, তা উপরওয়ালাই বলতে পারবে। তবে লাভের মধ্যে একটা হয়েছিল, টানা হেঁচড়ায় বাবার জ্ঞান ফিরেছিল। টানাটানি শুরু করার আগে পুকুর থেকে তুলে ঘরা ভরা
পানি বাবার মাথায় ঢেলেছিল মা, ওটাও কাজে দিয়েছিল হয়তো। যাই হোক, টেনে হিঁচড়ে বাবাকে ঘরে তোলা হলো। সারাদিন ধুম ধরে থাকে বাবা, রাতে ঘুমানো, দু চোখে যেন সীমাহীন এক আতঙ্ক। খাওয়া দাওয়া খুব কম। ধীরে ধীরে সারা গা ফুলে ঢোল হলো, এখানে সেখানে চামড়া ফেটে কষ বেরোতে লাগলো। এরই ভেতর একটু একটু করে সব ঘটনা আমাকে খুলে বলেছিল বাবা। ঘটনার সপ্তাহ 10 দিন বাদে বাবা মারা গেল। তারপর মামা নিতেই কুণ্ডুর বাড়িতে আমার জন্ম। বছর 2 যখন বয়স, তখন আমাকে নিয়ে মা খুলনার কালীঘাটে চলে এলেন। আচ্ছা পলান, কথাবার্তা শুনে তো মনে হয় যে শিক্ষা দীক্ষা আছে তোমার, তো পড়ালেখা করেছ কত দূর? স্যার ক্লাস 10 অব্দি পড়েছি, ম্যাট্রিক দেওয়া হয়নি। হঠাৎ করকর করে বাজ পড়ল কোথাও, শুরু হলো তুমুল বর্ষণ। এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তেমন খেয়াল করিনি। অখণ্ড মনোযোগ দিয়ে পলানের গল্প শুনছিলাম। চারদিকে এমন আধার হলো, সামনে ভালো করে দেখাই যাচ্ছে না। উইন্ডশিল্ডে একটা ওয়াইপার আছে ঠিকই, কিন্তু সেটা হাতে চালাতে হয়। বৃষ্টির যে তোর, ওয়াইপারের সাথে মোটর লাগানো থাকলেও কাজ হতো না। রাস্তার দুপাশে এমন কোনো গাছ নেই যার নিচে দাঁড়ানো যায়। হন্যে হয়ে আমি আর পলান যখন কোথায় থামা যায় এমন জায়গা খুঁজছি, তখনই ঘাসে ঢাকা সরু একটা রাস্তা চোখে পড়ল পলানের। মনে হলো বেশ খানিকটা দূরে গাছপালায় ঘেরা ঘন জঙ্গলের মতো একটা জায়গা আছে। ওইদিকে অটো ছোটালো পলান। কিছুক্ষণ চলার পর খকর খকর করে বন্ধ হয়ে গেল ইঞ্জিন। তবে জঙ্গলের মতো জায়গাটা এখন কাছেই। অটো ফেলে দৌড় দিলাম আমরা। যেরকম ঝড়, অটো উল্টে যাবে যে কোনো সময়। জঙ্গলের কাছাকাছি গিয়ে চোখে পড়লো মরচে ধরা লোহার ভেঙে পড়া গেট। ওপাশে ঝামাই ইটের মোরাম বিছানো 10 ফুট রাস্তা। অনেকটা ভেতরে আগাছা ভর্তি উঁচু ঢিবির মতো লেন্থের উপরে কোমরের কাছ থেকে ভেঙে যাওয়া, মুচড়ে যাওয়া লোহার চ্যাপ্টা চিংড়ি। আরে এ তো বহু পুরনো মুট ফাটা, বহু পুরনো ইট ফাটা। গাছগাছালি ভেতর দিয়ে ভাবসা ভাবে চোখে পড়লো শ্যাতলা বড় শ্রমিকদের ব্যারাক, ম্যানেজারের থাকার জায়গা। কবেই উড়ে গেছে দরজা জানলার টিন। প্রকাণ্ড পুকুরের উপর ভারী বর্ষণের কারণে তৈরি হয়েছে ধোয়া, কুয়াশা। তুমুল বৃষ্টি আর বাতাসের সংশোধন শব্দের পর মনে হলো জায়গাটা একদম নিশ্চুপ। দাঁড়িয়ে যখন ভাবছি, তখনই পলান বলল, স্যার, ও স্যার, এদিকে আসেন, আশ্রয় নেওয়ার মতন একটা জায়গা আছে এখানে। এগিয়ে গিয়ে দেখলাম সরু বারান্দাওয়ালা টিনের একটা দোচালা, ছোট ছোট জানালা, দরজা পাল্লা ভাঙা, ভেতরে পার্টিশন দিয়ে ছোট্ট 2টো ঘর বানানো হয়েছে। একটা ঘর অন্যটার চেয়ে বড়। বড় ঘরটায় কেটলে পড়ে আছে ভাঙা একটা খাট। খাটের অর্ধেক ঘুনেই শেষ করেছে। বারান্দার একদিকে টিনের ছাউনিওয়ালা ছোট্ট একটা রান্নাঘর। কেন যেন মনে হলো এখানে পলানের মা বাবা থাকতো। এই অঞ্চলে ইট ভাটা এই একটাই। গল্পের বর্ণনার সাথে খাপে খাপ মিলে যাচ্ছে পরিবেশ। ওদিকে আধার নেমে আসছে চারদিক। বৃষ্টি কমে এলে যাত্রা শুরু করতে হবে। বৃষ্টি যখন কমলো তখন অন্ধকার হয়ে গেছে চারদিক, দেখা যাচ্ছে না কিছুই। পথ চিনে ফির দিয়ে যাওয়া অনেক দুষ্কর। পলানের পকেটে দেশলাই ছিল, সম্ভবত বিড়িটিরি খায়। ঘরের ভেতর থেকে ন্যাকড়া জোগাড় করে খাটের ভাঙা পায়ের মাথায় বেঁধে আগুন ধরিয়ে মশাল বানিয়ে বলল, স্যার চলেন, অটোর কাছে যাই, এই বেলা রওনা হই স্যার। অটো চালু করতে গিয়ে ঝামেলা হয়ে গেল। যতই হ্যান্ডেল মারে পলান, স্টার্ট আর হয় না। স্পার্কে আবার ময়লা জমল নাকি। সিট উঠিয়ে প্লাগ খুলে পরিষ্কার করা হলো, কিন্তু না, যে গিয়ে সেই ঘরঘর ঘরঘর হয়ে চলেছে। ইঞ্জিন আর চালু হয় না। তেল আছে তো, দেখা গেল ট্যাঙ্ক অর্ধেক ভরা। কার্বোরেটরের সাপ্লাই বাল্ব বারবার খুলে আবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো। অবস্থায় কোনো পরিবর্তন নেই। ঠেলা ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়া যায় কিনা তাও দেখা হলো। শেষমেশ পলান হয়ে গেল হতাশ, আমি আতঙ্কিত। একসাথে টাকা পয়সা আসা, 2 রাতে থাকবো কোথায়, 3 পরের দিন সকালে যে অটো ঠিক হবে সে নিশ্চয়তা নেই। তবে সমস্যা এখানে শেষ না।
অটো এভাবে রাস্তার মাঝে ফেলে রাখা যাবে না, কারোর চোখে পড়লে কি হয় কে জানে। ঠেলে নিয়ে যেতে হবে ভাঙা গেটের ওপরে ইট ভাটায়। দুজনে মিলে কাদা জল ভেঙে অটো ঠেলতে ঠেলতে ভেতরে এনে পার্ক করলাম। আবারও ফিরে এলাম দোতলা ঘরে। রাতে থাকার ব্যবস্থা করা যায় কিনা দেখতে হবে এখন। হাতে পায়ে জল কাদা মাখা, তৃষ্ণাও পেয়েছে, পরিষ্কার জল দরকার। আর সেই জলের একমাত্র উৎস হলো ভাটার ওই পুকুর। কিন্তু ওখানে যাওয়ার আগে ঘর সাফ সুতরো করতে হবে রাতে শোয়ার ব্যবস্থা। যেরকম ধুলাবালির ভেতরে ভাঙা জানালা দিয়ে বৃষ্টির ছাট আসায় পুরো ঘর ছ্যাঁতছাতে। ওদিকে মশাল কতক্ষণ জ্বলবে সেই হিসাবে রাখতে হবে। ভাটার চাতাল জুড়ে অজস্র গাছ, ডাল পাতা জোগাড় করে ঝাড়টার দিয়ে একটা ঘর বসে করলাম আমরা। তারপর খাটের তক্তা যে কয়টা এখন টেকে আছে সেগুলো খুলে এনে মেঝেতে পাতলাম। এসব করতে করতে বেরিয়ে গেল আরো 2 ঘন্টা। ঘরে ন্যাকড়া যাচ্ছিল সব শেষ। মশালা যেটুকু ন্যাকড়া এখনো বাকি আছে বড় জল আধা ঘন্টা জ্বলবে। এরপর নিকো সাঁতার। একবার ভাবলাম অটোর ফুল ট্যাঙ্ক থেকে পেট্রোল এনে মশাল ধরাই। শুনলাম মাত্র প্রস্তাব নাকচ করে দিল পলান। পেট্রোল ভীষণ রকমের দাহ্য, কেরোসিনের চেয়ে বহু গুণ হালকা। আগুন লাগা মাত্র দাউ দাউ করে পুড়ে শেষ হয়ে যাবে। এমনিতেই যতক্ষণ জ্বলতো ওটার কারণে তাও হবে না। আলো থাকতে থাকতেই পুকুরে হাত মুখ ধুয়ে আসা দরকার। জলও খেতে হবে ওখান থেকেই। পলানকে বললাম, মশালটা নিয়ে চলো পলান, হাত মুখ ধুয়ে আসি, জলও খেতে হবে। বেশ তো চলেন। রাতের হাওয়ায় তীর তীর করে কাটছে পুকুরের পরিষ্কার টলটলে জল। পুরোপুরি নিঝুম পরিবেশ। ব্যাঙ, ঝিঝি পোকা এসবের কোনো আওয়াজ নেই। চারদিক একদম অন্ধকার। মনে হলো সম্পূর্ণ অচেনা অন্য এক ভবনে এসে পড়েছি। এই চির অন্ধকারের জগতে আমরা অনাহুত। পাড়ে বসে হাত ধুলাম, খেতে শুরু করলাম আজরা ফলা জল। আহ, কি মিষ্টি স্বাদ! এতক্ষণ মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল পলান। হঠাৎ দমকা বাতাসে থপ করে নিভে গেল মশাল। নিশ্চিদ্র কালো অন্ধকারে ছেক ঢেকে গেল চারপাশ। পলান বলে উঠল, স্যার একটু দাঁড়ান, এক্ষুনি দিয়ে আসলে ধরিয়ে জেলে দিচ্ছি আবার। এবার মশাল ধরবো আমি। হাত মুখ ধুবে পলানের একেবারে পেছনে দাঁড়িয়ে আছি আমি। তবুও মশালের আলো খুব কম জায়গা জুড়ে ছড়িয়েছে। জলের ওদিকে 10 ফুট অব্দি দেখা যায় কি যায় না। ধোয়াধুয়ি একবার শেষ করে একবার জল খেয়েছে পলান। আবার আজলা ভরে জল তোলার জন্য উপরের দিকে যখন ঝুঁকেছে, এমন সময় থর থর করে কেঁপে উঠল তার শরীর। প্রায় পড়ে যাচ্ছিল জলে। হুট করে হাতে বা জামার কলার ধরে আটকালাম তাকে। এই 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 মরার মতন ফ্যাকাশ হয়ে গেছে একদম মুখ। বুঝলাম মারাত্মক ভয় পেয়েছে ছেলেটা। ভাগ্য ভালো হাতে মশালটা এখনো আছে। টেনে হিঁচড়ে ঘরে আনলাম ওকে, বসালাম মেঝের উপর। এতক্ষণে কিছুটা ধাতস্থ হলো পলান। জিজ্ঞেস করলাম, কি হয়েছে পলান? এমন করে কেঁপে উঠল যে? বড় পুকুরে তো পড়েই যাচ্ছিল প্রায়। সমস্যা কি? এই তোমার কি মৃগী রোগ তো নেই আবার? অধিকাংশ মৃগী রোগের মৃত্যু তো জলে ডুবে হয় জানো তো। স্যার আমার মৃগী ব্যারাম নাই স্যার। আমি ভয় পেয়েছি অন্য কারণে। দেখছেন তো পুকুরের জল কেমন পরিষ্কার। মশালার আলোয় অনেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল। প্রথমবার জল খেলাম অতটা খেয়াল করিনি। পরেরবার জল যখন খেলাম নজর গেল নিচের দিকে। তখনই দেখলাম তার ফর্সা একটা মেয়ে ছেলের মুখ, মাথায় সোনার মুকুট। কিন্তু আসলে সোনার মুকুট না, ওগুলো ফনায় মেলে ধরা সোনালি রঙের সাহাব। মেয়েটা কোনো ভ্রু নেই স্যার, চোখের পাতাও নেই। চোখের রং সবুজ স্যার, তার মধ্যে 3রা রঙের মণি, কালচে সবুজ আশে ঘা ভর্তি। আর কি জানেন, ওটা কোনো পা নেই, বিরাট খাম্বার মতো দেহ। কোথায় গিয়ে শেষ হয়েছে কে জানে। এই জিনিস আমার দিকে তাকিয়ে ছিল স্যার, ভয়ঙ্কর চেহারা। বাবা উপরওয়ালাই জানে ওটা কি। মনে হয় শয়তানের জিন। মা বলতো জলের নিচে দেও থাকে। আপনার কি মনে হয় স্যার? কি মনে হয় মানে আমার মা বাবা এখানেই থাকতো, এই হচ্ছে সেই ইটভাটা। আমারও তাই মনে হয় পলান। তোমাকে আগে বলিনি, পাছে ভয় পাও। ভেবেছিলাম এখান থেকে বের হয়ে বলবো।
ওই ওই দেও তো এখানেই আছে তেলে স্যার। দেও না পলান, ওর নাম মনসা দেবী। মনসা দেবী কে স্যার? আর এখানেই বা আসবে কেন? সে তো থাকবে মন্দিরে। পলান, এটা বাধা এলাকা, অর্থাৎ সুন্দরবন, ঠিক কিনা? পলান উত্তর দিল, হ্যাঁ স্যার ঠিক। বহুকাল আগে এক বিরাট ধনী সওদাগর ছিল, তার নাম ছিল চাঁদ সওদাগর। সেখানে ধনী বলতে যার বিশাল ভূসম্পত্তি আছে তাকেই বোঝাতো, কিন্তু চাঁদ ছিল এদের থেকে আলাদা। সে পয়সা বানিয়েছিল ব্যবসা করে, গড়ে তুলেছিল প্রকাণ্ড বাণিজ্যিক নেটওয়ার্ক। শেষমেশ এমন টাকা হলো রাজরাজরাও হার মানল। এসব বাণিজ্যই ছিল জলপথে। হুগলির কাছে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিশেছে সেই জায়গায় ত্রিবেণী বলে একটা বিরাট বন্দর ছিল। এই ত্রিবেণী ছিল তার শত শত কার্গো জাহাজ, অর্থাৎ হাজরা মণি বজরার হাফ। পুরো বাংলার বিহার উড়িষ্যার মতো যত এলাকায় যত জিনিসপত্র ছিল সব এখান থেকে ওখানে বয়ে নিয়ে যাওয়া হতো। তো ওই চাঁদ সওদাগর ছিল বিরাট শিব ভক্ত। শিব ছাড়া তার কোনো দেবদেবীর পূজা করত না। এদিকে সমতল অর্থাৎ বাংলার দক্ষিণাঞ্চলে দেবী মনসা খুবই জাগ্রত। সবাই পুজো আচ্ছা দেয়, মেনে চলে। চাঁদের মালামালের যেহেতু এই দিক দিয়ে অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূল দিয়েই বেশি আনা নেওয়া হতো, সেহেতু মনসা চাইল সওদাগর তাকেও পুজো করুক। কিন্তু চাঁদ অনর। মনসা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠছে না। সে তখন বাঁকা পথ ধরল, নানাভাবে চাঁদের ক্ষতি করার চেষ্টা শুরু করলো। চাঁদও যেন তেমন কোনো যেন তেন লোক না, শিবের পুজো করে দারুণ এক কুচ্ছবিদ্যা আয়ত্ত করেছে সে। মনসার সব অপচেষ্টা বিফল হয়ে গেল। সে তখন এক বুদ্ধি আটল, খুঁজে বের করলো চাঁদের দুর্বল দিক। সওদাগরের আবার সুন্দরী মেয়ে মানুষের উপর খুব লোভ। একদিন অপূর্ব সুন্দরী নারীর রূপ ধরে ভজিয়ে ফেলল চাঁদকে। জেনে নিল গুচ্ছবিদ্যার সব ব্যাপার। কিন্তু না, তারপরেও কিছু করা গেল না সওদাগরের। কি কারণ? না, তার এক বন্ধু না আছে, ধন্বন্তরী নামে এক বন্ধু। চাঁদের থেকেও জ্ঞান বেশি তার। এই ধন্বন্তরী সব বিপদ আপদ থেকে দূরে রাখলো চাঁদকে। এ তো দেখছি বড় জ্বালা হয়ে গেল, ভাবলো মনসা। অনেক কায়দা কানুন করে ধন্বন্তরীকে দুনিয়া থেকে বিদায় করলো সে। আর কে ঠেকায় তাকে? চাঁদের 6 ছেলেকে একেবারে নিকেশ করে ফেললো মনসা। ভাবলো এবার টের পাবে বাছা, আমার সাথে লাগতে আসা মানুষের ছাও ওই এত বড় স্পর্ধা। কিন্তু হুঁশি হলো না সওদাগরের। আগের মতোই জেকে সেই রইল, ঘুরে ফিরে ওই শিব পুজো। এবার মনসা ধরল অন্য রাস্তা। টপাটপ ডুবিয়ে দিল চাঁদের পুণ্যবাহী শত শত প্রকাণ্ড সব বসরা। মাল তো গেলই, সেই সাথে কয় হাজার মাঝি মাল্লা। কোনো ক্রমে সওদাগরের জান শুধু বাঁচল। কোটি কোটি টাকার পুঁজি আর কর্মী বাহিনী হারিয়ে পথে পথে ফকির হয়ে ঘুরতে লাগলো সওদাগর। শেষমেশ নিজের সহজ নগরে ফিরে গিয়ে আবারও চেষ্টা করলো ব্যবসা দাঁড় করানোর। সফল হলো, আবারও ছেলে হলো তার। নাম লক্ষ্মী। বড় হলে বেহুলার সাথে বিয়ে হয়। পরের কাহিনী 7 কোটি বাঙালির জানা আছে। বেহুলার চাপে পড়ে মনসাকে চাঁদ পুজো করলো ঠিকই, কিন্তু মুখ দেবীর মূর্তির দিকে থেকে অন্যদিকে ঘুরিয়ে রাখলো। প্রতি মাসের কৃষ্ণের একাদশী অর্থাৎ পূর্ণিমার পর 11 রাতের দিন মনসাকে একবার পূজা দেয় চাঁদ, অর্থাৎ বছরে মাত্র 12 বার। এই চম্পকনগর আসলে কোথায় ছিল তা কেউ বলতে পারে না। মহস্থানগড়ও হতে পারে, আবার কলকাতার পাশে হাওড়া কিংবা আসামের ধুবড়ি জেলাও হতে পারে। তবে অনেকেই মনে করে চম্পকনগর ছাড়াও রসাতলে অর্থাৎ এখানে যেখানে সুন্দরবন, সেখানেও এক নগরী তৈরি করেছিল চাঁদ। আর সেই নগরী চালানোর দায়িত্ব দিয়েছিল তার বন্ধু ধন্বন্তরীর উপর। বড় বড় সব নদীর সঙ্গম স্থল ছিল রসাতল। জনপথে বাণিজ্যের জন্য দারুণ উপযোগী। এর উপরে আছে নুনের কারবার। সুন্দরবন এলাকায় ভ্যানিশিং আইল্যান্ডের জন্য বিখ্যাত। নদীর ভাজে ভাজে ছোট বড় বহু বহু বড় দ্বীপ ছিল আগে, এখনো আছে। বন্দর নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করার আদর্শ জায়গা। তবে সমস্যা একটাই,
100-200 বছরের ভেতর নিশ্চিহ্ন হয়ে যায় এইসব দ্বীপ, তলিয়ে যায় গভীর জলে। নতুন দ্বীপ জাগে অন্য জায়গায়, আবারও শখানেক বছর পর ধীরে ধীরে মাথা ছাড়া দেয় তলিয়ে যাওয়া দ্বীপ। প্রকৃতির এক অদ্ভুত খেয়াল। এখন যেখানে ইট ভাটা চাঁদের নগরী, হয়তো একদিন এখানেই ছিল ধন্বন্তরীও। মনসাকে বশ করার অদ্ভুত এক কায়দা নিশ্চয়ই বের করেছিল সে। অনেক গুপ্তবিদ্যা জানা ছিল লোকটা, কায়দার অভাব হওয়ার কথা না। তোমার বাবা যে মূর্তিটা পেয়েছিল মাটির অনেক গভীরে পোতা ছিল, সেটা অদ্ভুত যোগাযোগ বলতে পারো। ইট বানানোর মাটি খুঁড়তে গিয়ে সেই পাতাল থেকে বেরিয়ে এসেছিল ওটা। তবে সৌভাগ্য হলো ওই এলাকা ছেড়ে বের হতে পারছে না ওটা। এখন ডাঙা হলেও অনেক বছর আগে এটাই হয়তো সাগরের ধারে বড় কোনো দ্বীপ ছিল। হাজার হাজার বছরে অনেক দক্ষিণে সরে গেছে উপকূল। আমার মনে হয় এখন ওই পুকুরে বাস করে দেবী মনসার কোনো এক অংশ। কিন্তু আপনি কেন দেখতে পেলেন ওটাকে? আপনি তো দেখতে পেলেন না, কারণ তোমার বাবা মরেছে ওই দেবীর কোপে পড়ে। তুমি তো তারই ছেলে নাকি? তোমার মা যে তোমাকে নিয়ে ভেগেছিল তারও কারণ আছে। তোমার বাবাই হয়তো পরামর্শ দিয়েছিল তাকে। ভেবে দেখো, সেই যে তোমাকে নিয়ে খুলনার কালীঘাটে গেল, আর কোনোদিন একবারের জন্য ফিরে এলো না নিজের গায়ে। বুঝতে পারছো কিছু? বুঝতে পারছি ছাড়, বুঝতে পারছি। কিন্তু এখন কি হবে? আজ শুক্লা একাদশের তিথি। মাঝরাতের দিকে বাঘা সিংহের মতো খয়া চাঁদ উঠবে। ওটাই মনসা দেবীকে পুজো দেওয়া লগ্ন। দেখো, এই পূজা কিভাবে দিতে হয় জানা নেই আমার, তবে এই কিন্তু মনসা সেই আদি ভয়ঙ্করী এক সর্বগ্রাসী রূপ। একে থামানো যাবে বলে মনে হয় না। হতে পারে তোমার বাবা কিংবা মা বা এই ধন্বন্তরী বা কোনো উত্তম পুরুষ, পীতাম্বর টাইপের গঞ্জের লোকেরা বহু শত বছর ধরে বাস করছে এই অঞ্চলে। লতায় পাতায় ওই ধন্বন্তরীর সাথে কোনো আত্মীয়র সাথে যোগসূত্র থাকতেও পারে। আগেই বলেছি, এখানে যেসব শ্রমিক কাজ করত তাদের আনা হয়েছে খুলনা কিংবা যশোর থেকে। তোমার বাবাই একমাত্র স্থানীয় যে এখানে কাজ করেছে, আর অপহাতে মরেছে সেই। তোমার মাও হয়তো মরত, মরেনি এই জন্য যে সে একজন মহিলা। মনসা দেবী মহিলাদের খাটাতে চায় না। বেহুলার কথাই ধরো। স্যার, তাহলে কি মাঝরাতে উঠে আসবে মনসা দেবী? সেরকমই তো হওয়ার কথা। হাজার হাজার বছর আগের নিয়ম। এত কথা বলতে বলতে কখন যে মশাল নিভে গেছে কেউ খেয়াল করিনি আমরা। দোচালা ঘরে ছোট ছোট জানলা আর পাল্লা ভাঙা দরজা দিয়ে ভেতরে এসে পড়ল খয়া চাঁদের মুখ হালকা হলতে আলো। মনে হলো আমরা ফিরে গেছি বহু আগে সেই চম্পকনগরের যুগে। চারদিকে খোল করতালের আওয়াজ, অগণিত গুনগুন মন্ত্রপাঠ, শীতল পরিবেশ, ধূপ ধুবোর সুবাস চারদিকে। ফিসফিসিয়ে পরাণ বলল, স্যার স্যার শুনতে পাচ্ছেন কিসের জন্য আওয়াজ হচ্ছে? শুনতে পাচ্ছেন স্যার? পাশ থেকে কোনো সাড়া না পেয়ে এবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো পলান। আর তখনই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেল। দেখলো ধীরে ধীরে বদলে যাচ্ছে আমার শরীর। আমি আর টোবাকো কোম্পানির সেলসম্যান সুব্রত চক্রবর্তী নই। আমাকে যে মনসা আগেই জলে টেনে নিয়েছিল বুঝতেই পারিনি সে কথা। বেচারা জানে না, দুদিন আগে গাজী কালু বলে এক সাধু সে ঘাটি গেড়েছিল এই বাধা এলাকায়। অলৌকিক ক্ষমতা ছিল ওই ফকিরের। পীর বাবাজি তার সব অনুরাগীদের পই পই করে বলে দিয়েছিল, ভদুয়া জমজম থেকে সাবধান, খুব সাবধান।